বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বর্তমান সরকার 11টি সংস্কার কমিশন গঠন করেছিল, তার মধ্যে 6টি সংস্কার কমিশন যেগুলো রাজনীতির সঙ্গে, গণতন্ত্রের সঙ্গে, নির্বাচনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, সেগুলো সহ 6টি কমিশন ইতিমধ্যে তাদের রিপোর্ট দিয়েছে, পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে, সেগুলো পাবলিক ডোমেইনে আছে। এবং এই সংস্কার কমিশনগুলোর সঙ্গে যুক্ত দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন, একটি সংবিধান সংস্কার কমিশন আর একটি নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন। এই দুই কমিশনের দুজন সদস্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে আমার পায়ে বসা আছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী, আর আমার ডানে রয়েছেন নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান। আমরা তাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্টে কী আছে এবং তাদের এক্সপেরিয়েন্সটা একটু শুনে অন্যান্য প্রসঙ্গে আলোচনা করতে যাব। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ব্যারিস্টার মঈন ফিরোজী, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এই কমিশনে এক্সপেরিয়েন্স কেমন হলো এবং ফাইনালি রিপোর্ট আপনারা দিয়েছেন, রিপোর্ট দিয়ে কতটা সন্তুষ্ট এবং এই রিপোর্টে কতটা আপনারা আশাবাদী। আমরা জানি যে এখন ন্যাশনাল কনসেনসাস কমিশন কাজ করবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে। এগুলোকে আপনারা নিজেরা নিজ নিজ কমিশন মানে আপনাদের মধ্যে রিপোর্টগুলো যাচাই বাছাই করে দেখেছেন কোথায় মিল আছে, কোথাও মিলছে, বা সেগুলো সংশোধন করেন। পূর্ণাঙ্গ রিপোর্টের পরে কী দাঁড়াচ্ছে আসলে? ধন্যবাদ আপনাকে। প্রথমে সংবিধান এত বড় একটা ব্যাপক বিষয়, এটা 2 থেকে আড়াই মাসের মধ্যে আমরা যে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারবো, এটা একটা আমাদের বড় ভালো লাগার জায়গা। আমরা এই রিপোর্ট তৈরি করার জন্যে সবচেয়ে বেশি যেটা আমাদের জন্য ভালো ইনসেন্টিভ হয়েছে সেটা হচ্ছে জনগণের ব্যাপক আশা এবং আকাঙ্ক্ষা যে একটা পরিবর্তন প্রয়োজন, এবং এই পরিবর্তনটা সামগ্রিক দেশ গঠনে, জাতি গঠনে এবং পুরো রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তনের যে চাহিদা তৈরি হয়েছে, এই জনসমর্থনটা একদিন দুদিনে থেমে থাকেনি, এখনও ব্যাপকভাবে এই চাহিদাটা আছে। সেখান থেকে আমাদের ইন্সপায়ারেশনটা এসছে যে না, আমাদের আসলেই বিষয়টা একটা জায়গায় নিয়ে আসতে হবে। প্রথমত আমরা আমাদের কমিশনের 9 জন সদস্য ছিলাম। এই 9 জন সদস্যের মধ্যে আমরা একটা খুব ভালো সমন্বয় ছিল, আমরা সবাইকে কমপ্লিমেন্ট করেছি এবং চেষ্টা করেছি দিনরাত পরিশ্রম করে যাতে এমন কিছু একটা দিতে পারি যেটা জাতির ভবিষ্যতের একটা দিক নির্দেশনা দেওয়া সুযোগ হবে এবং আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ যেভাবে গঠিত হওয়া উচিত, এই জাতি যে ওয়েতে আমরা আমাদের জন্মলগ্ন থেকে আশা করে এসছি, সেই বিষয়ের প্রতিফলন হয়। সংবিধানের 72 সালে যে সংবিধানটা রচিত হয়েছিল, সেখানে যে বিষয়গুলো আমি মনে করি ডেলিবারেটলি সমস্যাগুলো রেখে গিয়েছিল, সেই জায়গাগুলো অ্যাড্রেস করা আমাদের খুব জরুরি ছিল। আমরা আমাদের রিপোর্টের 3টা ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা সব সমস্যাগুলো কি ছিল সংবিধানের সেটা চিহ্নিত করে আমরা অ্যানালাইসিস করেছি বিদ্যমান সংবিধানকে। তারপরে সেখানে সমস্যাগুলো চিহ্নিত করার পরে এর সমাধান কি হতে পারে, এই সমাধানগুলো নিয়ে আমরা কাজ করেছি এবং সেই বিষয়ে আমরা রেকমেন্ডেশন করেছি। আর রেকমেন্ডেশনসগুলো করার পরে আরেকটা অধ্যায়ে আমরা এর জাস্টিফিকেশনসগুলো বা এক্সপ্লানেশনগুলো দিয়েছি এবং আমাদের রিপোর্টটা 5টা ভলিউমে আছে। প্রথম ভলিউমটা আমাদের রেকমেন্ডেশন, জাস্টিফিকেশন, অ্যানালাইসিস। এর পরের ভলিউমগুলো হচ্ছে আমরা বিভিন্ন অংশীজনের সাথে আমাদের যে কনভারসেশন, প্লাস আমরা মাঠ পর্যায়ে একটা জরিপ করেছি, সেই জরিপের ফলাফল, জরিপের পূর্ণাঙ্গ রিপোর্ট। এটা একটা সরকারি সংস্থা বিবিএসের মাধ্যমে করা হয়েছিল। আরেকটা অংশ যে আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমরা লিখিতভাবে তাদের সংবিধানের কি তারা দেখতে চান, কিভাবে ভবিষ্যতের সংবিধান, তার একটা লিখিত তাদের রেকমেন্ডেশন চেয়েছিলাম। প্রায় আপনি শুনে অবাক হবেন, প্রায় 33টি রাজনৈতিক দল আমাদেরকে লিখিত দিয়েছেন পূর্ণাঙ্গভাবে এবং ওই বিষয়টা একদম যেভাবে দিয়েছেন আমরা কোনো কাটছাট না করে আমাদের রিপোর্টে রেখেছি। একইভাবে আমরা প্রায় ওয়েবসাইটের মাধ্যমে 50,000 বিভিন্ন সাধারণ মানুষ থেকে তাদের অপিনিয়ন পেয়েছি, সেগুলো আমরা চেষ্টা করেছি একটা সামারি ফর্মে দিতে, যেহেতু 50,000 ভলিউম অনেক বড় হয়ে যায়। প্লাস যারা আমাদের সাথে
পার্সোনালি যাদের সাথে আমরা বসেছি সমস্ত অংশীজন, বিভিন্ন গোষ্ঠী এবং শ্রেণী পেশার মানুষ সবার সাথে বসে তাদের বক্তব্য নিয়েছি এবং প্রত্যেকটা ট্রান্সক্রিপ্ট করেছি। ওই ট্রান্সক্রিপ্টটা আবার হুবহু যা বলেছে দাড়িকমা সহ আমরা আমাদের রিপোর্টে দিয়ে দিয়েছি। আমাদের উদ্দেশ্য একটা, যে কাজটা করব এটা স্বচ্ছতা এবং মানুষের যাতে কোনো প্রশ্ন না থাকে যে এই প্রক্রিয়াতে আমরা যাতে সবার অপিনিয়নকে রিফ্লেক্টেড হয়েছে, এবং এই স্বচ্ছতা আনার জন্যে সব কিছু আমরা রেকর্ডেড করেছি। এই রেকর্ডেড জিনিসটা ভবিষ্যতের জন্যে বিভিন্ন কারণে সংবিধানের যে ভবিষ্যতে সংশোধন হবে বা যেভাবেই কাজটা হোক, এবং ভবিষ্যতে যাতে এই প্রক্রিয়াটা যে একটা স্বচ্ছ প্রক্রিয়া ছিল সেটা যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেটা আমাদের চেষ্টা ছিল। ডক্টর জাহিদুর রহমান, আপনাদেরটা একটু শুনি। ধন্যবাদ। মঈন ভাই যা বলেছেন, আমাদের কার্যপদ্ধতি মোটামুটি খুব একই রকমই। এটা একটা অ্যামেজিং এক্সপেরিয়েন্স, এবং এই কমিশনে কাজ করতে গিয়ে একটা জিনিস দেখলাম আমি, আসলে মানে বাংলাদেশের জাতীয় নির্বাচনটা ওটা তো একই দিনে হয়। এটা কত বড় একটা কর্মযজ্ঞ, আসলে এতদিন আমরা বাইরে থেকে এটা ঠিকঠাক বুঝিনি। কত রকম মানুষ ইনভলভড, কত আইন ইনভলভড, বিধিবিধান ইনভলভড, কিছু নর্মস ইনভলভড। সো ইটস হিউজ। এবং আমরা একই যে 3 মাস প্রথম যে সময় দেওয়া হলো, খুবই কঠিন সময়, খুবই অল্প সময়, কারণ আপনাকে অনেকগুলো আইন আপনাকে পড়তে হবে, সেগুলোর কী কী প্রবলেমস আছে আইডেন্টিফাই করতে হবে। কিছু তো আমাদের এক ধরনের জানা ছিল, কিন্তু এর বাইরেও আমরা যখন খুঁটিয়ে এই আইন এবং বিধিমালা পড়তে গেছি, আমরা আরও ব্রেইনস্টর্মিং হয়েছে এবং আমরা আরও অনেক প্রবলেমস পেয়েছি। সেটার ভিত্তিতে আমরা একটা প্রাথমিক প্রস্তাবনা তৈরি করেছি যে এটা এরকম হতে পারে, এই চেঞ্জ। এবং নট অনলি দ্যাট, আমাদের নির্বাচন ব্যবস্থার ক্ষেত্রে সংবিধান সংশোধনেরও বেশ কিছু জায়গায় প্রয়োজন আছে বলে আমরা মনে করি। সেই জন্য মঈন ভাইয়ের কমিশনের সাথে আমরা বসেছিও, আমরা কী চাই, কী দরকার। এই প্রাথমিক প্রস্তাবনার পর রাইটলি, যেমন আমি যদি এভাবে বলি যে আমাদের যিনি চেয়ারপারসন আছেন মিস্টার বদিউল আলম মজুমদার, উনি বহু বছর নির্বাচন নিয়ে কাজ করেন, ওনার বেশ খুঁটিনাটি নলেজই আছে, কিন্তু তারপরও এখানে আদার পিপল, কিন্তু আমরা দিনের শেষে এটা চাইনি যে একটা ইনক্লুসিভ রিপোর্ট, একটা ইনক্লুসিভ সুপারিশ আমরা যখন করতে যাব, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এবং শুধু ঢাকায় না, আমরা ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতেও গেছি, সেখানে বসেছি, বিভিন্ন স্টেক হোল্ডার যারা নির্বাচন করেন, যারা নির্বাচন পরিচালনা করেন, এবং অপিনিয়ন। এবং আমি সত্যিকার অর্থেই এটা মুগ্ধ, অনলাইনে যেসব 70-80 হাজারের মতো মন্তব্য আমরা ফেসবুকের কমেন্ট অথবা ইমেইলে পেয়েছি, এবং দায়সারা কমেন্ট না, মানে মানুষ সিরিয়াসলি এনগেজড হয়েছেন এবং অসাধারণ সব মন্তব্য, মানে এগুলো সব আমাদের রিপোর্টে এগুলো ইনক্লুডেড আছে, যে ভবিষ্যতে দর্শকদের, মানে যারা পাঠক, তাদের যে অপিনিয়ন আছে সাধারণ নাগরিকদের, সেটা আবার আমরা কম্পাইল করে দিয়েছি, কারণ এতগুলো তো দেওয়া সম্ভব না, কিন্তু আছে। এবং মানুষ অনেকে অবাক হবেন যে তারা রাইটলি নির্বাচন ব্যবস্থার প্রবলেম বোঝেন, সেগুলো আইডেন্টিফাই করেছেন, সেগুলো সাজেশন দিতে পেরেছেন। সো আনবিলিভেবল। আমি অনেক ক্ষেত্রে আমরা অনেক স্টেক হোল্ডারের সাথে যখন কথা বলতে গেছি, তার তুলনায় আমার কাছে মনে হয়েছে কখনো ইভেন বেটার মন্তব্য আমরা এসব জায়গায় পেয়েছি। রাজনৈতিক দলগুলো তাদের কথা বলেছেন। তো সবগুলো করে একটা জিনিস আমার কাছে মনে হলো, আমি মঈন ভাইয়ের বক্তব্য থেকে একটা শব্দ পিক করি, দিক নির্দেশনা। মানে এটা আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং একটা দিক নির্দেশনাই হচ্ছে। আমরা যদি একদম বাস্তবতার জমিনে দাঁড়িয়ে কথা বলি, খুব বেশি পরিবর্তন, খুব বেশি সংস্কার এবার হতে যাচ্ছে না, আমি পরিস্থিতি যা দেখছি। কারণ আমার পলিটিক্যাল অ্যানালিসিস হতে যাচ্ছে না, মানে হচ্ছে যে এই সরকারের সময়, এই সরকারের বা পরেও, আমি যেমন ধরি আমাদের মঈন ভাইদেরটা তো পুরো এই প্রসেস নিয়ে নানান আলোচনা, ডিবেট চলছে যে কিভাবে সংবিধান আমরা এখন চেঞ্জ করব। এটার সাথে তো একদম একটা পার্লামেন্টের সম্পর্ক আছে, সেটা গণপরিষদ হবে না রেগুলার পার্লামেন্ট হবে, এটা কি রিরাইট বলবো না অ্যামেন্ডমেন্ট বলবো, লটস অফ থিংস। কিন্তু আমাদেরও কনস্টিটিউশনের পার্টটা বাদ, ইভেন যে আইনের যে অংশটা টেকনিক্যালি এটা এই মুহূর্তেই করে ফেলা যায়, কারণ আপনি পার্লামেন্টে আপনি অর্ডিন্যান্স দিয়ে এটা করতে পারেন, এটা খুব কঠিন কাজ না। কিন্তু এটাও অনেক কমই হবে, কারণ হচ্ছে কনসেনসাস যতটুকুতে হবে, নট অনলি কনসেনসাস, দের আর লটস অফ পাওয়ারফুল গ্রুপস। আমি স্পষ্টভাবে যদি বলি, ধরুন সরকার ডিসাইড করলো, আমরা যেটা সাজেস্ট করেছি, রিটার্নিং অফিসাররা যতটা সম্ভব নির্বাচন কমিশনের কর্মকর্তারা হবেন, যতটা সম্ভব, এবং যদি ওর মধ্যে
ফাইনালি না পাওয়া যায় এবং আমাদের রিটার্নিং অফিসার বেশি লাগবে, আমরা কিন্তু জেলা ওয়াইজ একজন, এগুলো কিন্তু উদ্ভট কথা। আমাদের এক জেলায় একটা সিট আছে সেখানে একজন রিটার্নিং অফিসার, এক জেলায় 14টা সিট আছে সেখানে একজন রিটার্নিং অফিসার, এটা হতে পারে না তো আসলে। সো আমরা 3:1 এরকম একটা সাজেস্ট করছি এক্সিস্টিং, মানে 100 জন রিটার্নিং অফিসার লাগবে। সো ধরলাম 70 জন নির্বাচন কমিশন থেকে দেওয়া গেল, বাকি 30 জন প্রশাসনই হতে হবে, নট নেসেসারিলি এর মধ্যে যে কোনো ক্যাডার আসতে পারে। তো আপনি যখন এটা করতে যাবেন এর মধ্যে একটা খুব পাওয়ারফুল একটা শ্রেণী ইনভলভড আছে, সুতরাং সরকার কতদূর পেরে উঠবে আমরা তাদের রিসেন্ট কর্মকাণ্ড দেখে কিন্তু বুঝতে পারছি। কিন্তু এটা একটা দিক নির্দেশনা হয়ে থাকুক, আমি এটা চাইছি আজকে থেকে 5 বছর 10 বছর, কারণ সংস্কার আজকে কতটুকু হবে। কিন্তু আপনি যদি দিক নির্দেশনার কথা বলেন তাহলে তো ওই যে রেমান সোবান কমিশনের মাধ্যমে একটা টাস্কফোর্স করা হয়েছিল, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ করেছিলেন যখন তিনি সরকার প্রধান, পৃষ্ঠে তো উল্টে দেখেনি। তো এখন আপনি যদি এটাকে শুধু দিক নির্দেশনা হিসেবেই দেখেন, এবং দিক নির্দেশনা ঠিক আছে, দিক নির্দেশনা তো বটেই এটা, কিন্তু এটা কেউ ইমপ্লিমেন্ট করলো না, না এই সরকার শুরু করতে পারলো না, একটা কনসেনসাস ডেভেলপ করতে পারলো না, পলিটিক্যাল পার্টি এসে একটা হাত দিল, তাহলে লাভ হলো কি? লাভটা আমি বলতে পারি এভাবে, সেটা হলো এবার বিদ্যমান প্রেক্ষাপটে এটা একটা ডিফারেন্ট অ্যানালিসিসের জায়গা, যতটুকু রিফর্ম আমরা করার পটেনশিয়ালও ছিল সেটা অলরেডি নষ্ট হয়ে গেছে, তাই এবার খুব বেশি হবে না। কিন্তু 2-3টে ব্যাপার আছে, খেয়াল করবেন, আমি জানি না ওই সময় ইন্টারনেটেরও এত ছিল না, ওই কমিশন রিপোর্টগুলো কতটুকু পাবলিক হয়েছে। 15 জানুয়ারি আমরা যখন সারসংক্ষেপ দিলাম সেটা মিডিয়ায় চলে আসলো, অনলাইনে এটা পাবলিশড হলো, প্রচুর কথাবার্তা হলো, মানুষ এনগেজড হচ্ছে, টক শো হলো। এখন পূর্ণাঙ্গ রিপোর্ট অনলাইনে পাওয়া যায়, প্রত্যেকটা কমিশনের ডিটেইল রিপোর্ট যে কেউ নিয়ে দেখতে পারেন। এবং পোস্ট 5 আগস্ট, আমি বলছি না জনগণ সংস্কার চায়, মানে জনগণ কারা এটা ডিফাইন করা খুব কঠিন, কিন্তু এডুকেটেড কনসাস জনগণ আসলে সংস্কার কনসেপ্টটা তারা এগ্রি করে। ফলে যেটা হবে এবার হলো না, ধরলাম একটা নির্বাচিত সরকার আসলো, এই সংস্কারের চাপ কিন্তু মাঠে থাকবে, এটা জনগণ চাক বা আর কোনো রাজনৈতিক দল কিন্তু এই সংস্কারকে তার পলিটিক্যাল এজেন্ডায় রূপান্তর করবে। সো এই ক্রমাগত চাপ থাকবে। পরের নির্বাচন যখন হবে, এটার পরেরটা, কিছু সংস্কারের আলাপ আবার সামনে আসবে, আবার রেফার করা হবে, এটা তো করো নাই তুমি, তাহলে আমরা এটা চাই। যদি পরবর্তীতে সরকার চেঞ্জ হয় এইভাবে 5 বছর 10 বছর 15 বছর একটা রেফারেন্স পয়েন্ট, এবং এর মধ্যে রেহমান সোবহান সাহেবের যে রিপোর্ট আছে সেটাও খুঁজে বের করা হোক ফার্দার এগুলো দেখার জন্য। আমার মনে করি ডেমোক্রেসিটা এভাবেই আগাবে, সংস্কার এভাবেই আগাবে। সো ব্যারিস্টার মঈন ফিরোজ, এরপরে আসলে কি, মানে আপনারা তো অনেক কষ্ট করলেন, রিপোর্টও দিলেন, এবং এর আগে আপনার সঙ্গে আমি যখন কথা বলছিলাম তখনও সংবিধান সংস্কার কমিশন হয়নি, আপনি কমিশনে যোগ দেননি, কিন্তু কিভাবে আসলে সংবিধান, কারণ অনেকের মধ্যে এর মধ্যে পরিবর্তন, সংযোজন, পুনর্লিখনের নানান জনের নানান আকাঙ্ক্ষা আছে, আপনি কথা বলছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে কি যেটা দাঁড় করালেন এই দিক নির্দেশনা, সেটা ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে? ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে আমি একটু আমার অবজারভেশনটা বলি যে অ্যাকচুয়ালি কী হবে এখন। আপনি এই প্রশ্নটা জেনারেলি যেভাবে করেছেন এটার একটু উত্তরটা জেনারেলি আসা উচিত। সেটা হলো আসলে জাহিদ ভাই যেভাবে বলেছেন আমি এর সাথে কমপ্লিমেন্ট করে বলবো, যেটা হবে সেটা হলো আমরা রাতারাতি একটা সব কিছু কুইনাইন দিয়ে সলভ করে ফেলবো, এটা আমরাও এক্সপেক্ট করি না। আমরাও খুবই প্র্যাকটিক্যাল, আমরাও মনে করি যে এই কিছু বিষয় আছে হয়তো সহসা হাত দেওয়ার সুযোগ আছে, কিন্তু সংবিধানের বিষয়ে সেই সুযোগটাও নেই। সংবিধানের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা স্বাভাবিক নিয়মে হওয়ার স্কোপ নেই, ওটার একটা স্পেশাল ওয়ে আছে। যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই রিপোর্টটা আমরা যখন তৈরি করছি আমরা ভেবেছি যে একটা আদর্শ জায়গা কোথায় যাওয়া উচিত, সেখানে আমরা এমন কিছু আশা করেছি যেগুলো হয়তো বাস্তবতা ভবিষ্যতে কতটুকু আসবে সেটা প্রশ্নের বিষয় আছে, যে তারপরেও আমরা কম্প্রিহেন্সিভ ওয়েতে দেখেছি বিষয়টা। কিছু কিছু জায়গা আছে পরিবর্তন হতেই হবে। আমরা যদি বলি ফ্যাসিজম আমরা চাই না, আমরা যদি বলি হাসিনার রেজিমকে আর ফেরত চাই না, তাহলে যে ভিত্তির উপরে বেস করে হাসিনা রেজিম তৈরি হয়েছে বা তার এই অবস্থানটাকে ধরে রাখতে পেরেছে সেটা তো সংবিধানের মধ্য থেকে এসছে। এটা নিয়ে তো আমরা ব্যাপক আলোচনা বিভিন্ন ফোরামে করেছি। সেই জায়গায় যদি আমরা আসলেই কাজ না করতে পারি তাহলে এই পরিবর্তন, এই রক্ত, এত শহীদের আত্মত্যাগ কোনো মানে থাকবে না। এই জন্যে আমার যেটা ব্যক্তিগত মতামত, এটা হয়তো আপনি
ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু নাও পেতে পারেন, কারণ ইন্টারিম গভর্নমেন্টের সময় যদি সলিউশন চান তাহলে গণপরিষদ ছাড়া কোনো বিকল্প নেই। তাহলে যে পলিটিক্যাল পার্টি আসবে তাকে এটা ওন করানো, এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বড় আসল জায়গা। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যেভাবে আমাদের সাথে এঙ্গেজ হয়েছে, এতে মনে হয়নি যে তারা পরিবর্তনটা নিজেরা ওন করেন না। কোন এক্সটেন্টে করবে, কতটুকু করবে, কোন পরিধিতে করবে, সেটা হয়তো একটা বিবেচনার বিষয়, কিন্তু ওনারাও পরিবর্তন চান, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এখন এই মুহূর্তে যেটা ইমপ্লিমেন্টেশনের জায়গা বললেন, ওই জায়গাটা হচ্ছে ক্যাচটা হচ্ছে কে করবে কাজটা। আমরা চাই এখনই পরিবর্তন হয়ে যাক, একটা সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, কিন্তু এর সাথে অনেকগুলো ইকুয়েশন কাজ করে। ইলেকশনের ইস্যু, তারপরে পপুলারিটির ইস্যু, এখন ইলেকশন হয়ে গেলে পপুলারিটি টেস্টিং একটা বিষয় চলে আসে। রাজনৈতিক দল অনেক সময় অনেক রিস্ক নিতে চাইবেন না। আবার এই বিষয়টা যখন রাজনৈতিক দলের হাতে আমরা ভবিষ্যতের জন্য চাইব, সেখানে আবার 2/3 মেজরিটির একটা ইস্যু থাকবে, তাদের সদিচ্ছার বিষয় থাকবে। সো মনে হচ্ছে যে অনেক কঠিন বিষয়টা। আমার কাছে যেটা মনে হয়, রাজনৈতিক দলকেই দায়িত্বটা নিতে হবে, এবং রাজনৈতিক দল দায়িত্বটা নেবে তাদের নিজেদের প্রয়োজনে, কারণ তাদেরও একটা অস্তিত্বের সংকট হবে। কারণ আইদার তাকে ফ্যাসিস্ট হয়ে যেতে হবে নিজেকে, অথবা চিরতরে ফ্যাসিজম নির্মূল করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এই সুযোগটা নিতে না পারে। তো পরিবর্তন তাকে করতেই হবে। এখন আমি স্বীকার করি যে গণপরিষদ মেবি একটা অপশন না। সেক্ষেত্রে যেই দল আসবে সেই দলের সাথে কনসেনসাস কমিশনের, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, যে ওনারা যতটা না বেশি সংস্কারের বিষয়ে পলিটিক্যাল পার্টির সাথে এঙ্গেজড হবেন, তার চেয়ে বেশি হচ্ছে ওনাদের থেকে একটা কমিটমেন্ট, ফার্ম কমিটমেন্ট লিখিত আকারে একটা চার্টারের মাধ্যমে নেয়ার ব্যাপারে সাজেস্ট করছেন। এটা যদি হয়, ভবিষ্যতে একটা বড় প্রেশার কাজ করবে, এবং ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমার মনে হয় এটা রাজনৈতিক দলেরও সদিচ্ছা থাকবে। না, কিন্তু অতীতে তো রেকর্ড আছে। 90s আপনার 3 জোটের রূপরেখা তারা সবাই স্বাক্ষর করেছিলেন এবং পরে সেই ইমপ্লিমেন্টেশনের দিকে যাননি। যাই হোক, হয়তো সময় বদলেছে, তারা এই কাজটা করতে পারেন। এমনিতে আপনাদের রিপোর্টের মধ্যে রাজনৈতিক দলগুলো থেকে যে সুপারিশ এসছে, আপনারা কি মনে করেন যে তাদের সঙ্গে আপনাদের দূরত্বের জায়গা কতখানি, বা কতটা কাছাকাছি আপনারা? কারণ তাদের মতামতটা, তাদের মনোভঙ্গিটা সবটাই জানেন আপনারা, এবং আপনারা যেহেতু ফাইনাল রিপোর্টটা তৈরি করেছেন। খুবই আশার কথা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু খুব বেশি আমাদের দূরত্ব নেই। হয়তো পদ্ধতিগতভাবে কিছু এদিক সেদিক আছে, অনেক ক্ষেত্রেই মিলে যাচ্ছে। কারো কারো হয়তো খুব ড্রাস্টিক কিছু অপিনিয়ন আছে, কেউ একদম এমন কিছু চেয়েছে যেটা আসলে আমাদের ডেমোক্রেসিকে সাপোর্ট করে না। বাট মেজরিটি যারা শীর্ষ পর্যায়ের যে রাজনৈতিক দলগুলো আছে, তারা কিন্তু যেভাবে রেকমেন্ডেশনসগুলো দিয়েছেন আমাদের মূল রেকমেন্ডেশনের সাথে অনেকটাই অ্যালাইন্ড। তো এই জায়গাটায় আমাদের আসার জায়গা, যে ভবিষ্যতে আমরা এক্সপেক্ট করি। আপনি 3 জোটের রূপরেখার যে কথাটা বলেছেন, ওখানে একটা ছোট্ট একটু অবজারভেশন আছে। ওই সময় কিন্তু হাসিনার রেজিম এর অংশ, এবং হাসিনার যে মেন্টালিটি, সেই মেন্টালিটি থেকে ওই 3 জোটের রূপরেখার বাস্তবায়ন ভবিষ্যতে যে হওয়ার সুযোগ ছিল না, সেটা তার এর পরবর্তী কর্মপদ্ধতিতে বোঝা গেছে। এখন যারা আছে, এরা যদি এইখান থেকে শিক্ষা না নিয়ে তারা সঠিক পথে না আসে, তাহলে এটা তো দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না। আমার মনে হয় না যে তারা এতটুকু ড্রাস্টিক অ্যাকশনে যাবে যে কোনো কিছুই আমরা মানব না, আমরা আমাদের যেভাবে খামখেয়ালি মতো চলবো। এইটুকু বোধহয় আমরা আশা করতে পারি যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলোকে আমরা এক্সপেক্ট করছি যে ভবিষ্যতে রাষ্ট্র গঠনে কাজ করবে, তারা সেটুকু অন করবে। আমি আরেকটা জিনিস কমপ্লিমেন্ট করি, which is very important. 90-এর এরশাদ পতনের পর 3 জোটের রূপরেখা রাজনৈতিক দলগুলো করেছিল, এবং এরশাদ পতন এক্সক্লুসিভলি একটা রাজনৈতিক কর্মসূচি ছিল, এটা গণ অভ্যুত্থান ছিল না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাকে কেউ যদি বলে যে একটা সরকার স্বৈরাচারী হবে কি হবে না, তার প্রধান ডেটারেন্ট কি, সেটা হচ্ছে কনসাস জনগণ। আই রিপিট, কনসাস জনগণ। নিশ্চিতভাবে একটা ভালো রিটার্ন কনস্টিটিউশন, ভেরি গুড লজ আর ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের তো এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কোনো আইন নেই, এটা আনকনস্টিটিউশনাল, ইললিগাল হয়েছে। তো দ্যাট মিনস আপনি যদি ডিসাইড করেন, আপনাকে আসলে এগুলো দিতে পারবে না। সো মূল জায়গা হচ্ছে জনগণ। 90-তে কিন্তু জনগণ ঠিক আমরা অনেক ছোট ছিলাম তাই বলতে পারবো না,
কিন্তু যারা আমি পরে জিজ্ঞেস করার চেষ্টা করেছি যে 3 জোটের রূপরেখা হয়তো পলিটিক্যাল যারা লিডার্স ছিলেন তাদের এক ধরনের আলোচনা ছিল, জনগণ 3 জোটের রূপরেখায় কি আছে এগুলো বাস্তবায়িত হতে হবে, এবং সে সময় বিটিভির যুগ, এইসব আলোচনা ওইভাবে হয় না, এই পত্রিকা একটু এসছে, অল্প মানুষ পত্রিকা পড়ে। আজকে আপনি দেখবেন খুব সাধারণ মানুষ, আমরা এখানে কথা বলছি, চ্যানেলগুলোতে কথা বলছি, সংস্কার নিয়ে আলোচনা, কন্টেন্ট একটা ছোট করে কেটে দিচ্ছে, আমি নিজে যখন কথা বলছি আমি দেখি যে হাজার হাজার মানুষ দেখছেন। তার মানে জনগণের মধ্যে কিন্তু এখন এই সংস্কার বা কিছু চেঞ্জ হতে হবে, এই ডিমান্ডটা তৈরি হয়েছে। আমি একটা এক্সাম্পল দিই, বিএনপিকে আমি একদম নাম ধরেই বলছি যে ভালো, আমি ধারণা করি তারা আগে থেকে কি সংস্কার চায়, কিন্তু না হলেও দেখবেন তারা 27 দফা 31 দফা সংস্কার করবে, এই আলাপ 3-4 বছর থেকে ওনাদেরকে বোধহয় 62.62 এটা না ওনাদের চাওয়ার ক্ষেত্রে। কিন্তু শেখ হাসিনা যখন এই দেশে 41 সাল পর্যন্ত থেকে যাবে এরকম একটা প্রবাবিলিটির কথা বলছে, তখনও বিএনপি 21-22 সাল থেকে তাদের প্রথম 27 দফা, পরে গণতন্ত্র মঞ্চ এবং যুগপদ্মের সাথে 31 দফা, তার সংস্কারের প্রপোজাল নিয়ে অ্যাম্বিগুইটি আছে। এবং বহিন ভাইয়া এক্সটেন্টের কথা বললেন, এক্সটেন্টটা ছোট আরো বড় হতে পারে, কিন্তু সংস্কার কিন্তু আলাপটা তারা নিজেরাই পলিটিক্সের মাঠে এনেছে। আরেকটা জিনিস একটু এক্সাম্পল দিয়ে আস্তে আস্তে আমরা মনে হয় হবে, যেমন ধরুন বেগম খালেদা জিয়া যখন তার এই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আছেন, একটা মানে জেলে যাওয়ার কিছুদিন আগে একটা সংবাদ সম্মেলনে উনি বলছিলেন নিম্ন আদালত সরকারের পকেটে আছে, একদম এইটা কোটানকোট, আমি এটা নিয়ে লিখেছি বলে আমার মনে আছে। 99 সালে মাজদার হোসেন মামলার রায় হয়েছিল এবং এরপর শেখ হাসিনা 2 বছর ক্ষমতায় ছিলেন। এরপর কিন্তু বিএনপি, বেগম খালেদা জিয়া 5 বছর ক্ষমতায় ছিলেন, কেউ এই জুডিশিয়াল সেপারেশনের জন্য কাজ করে নাই। মজার ব্যাপার হচ্ছে পাওয়ারে থাকলে যে মজা লাগছে, কিন্তু পরে আমি সাফার করছি, এই জিনিসগুলোর অভিজ্ঞতার মধ্য দিয়ে আসলে আমরা গেছি ঘটনাচক্রে, এবং খুবই ফ্রাস্ট্রেটিংলি 1-11 সরকার যতটুকু হয়েছে, মাজদার হোসেন মামলার অনেক কিছু বাকি আছে, কিন্তু যতটুকুও হয়েছে 1-11 সরকারের সময় হয়েছে। তো ফলে দলগুলো এই ম্যাসিভ ঘটনার পর হচ্ছে, আর না চাইলেও আমি মানে অমর্ত্য সেন ডেমোক্রেসিকে কেন ভালো বলেন, খুব সহজ অঙ্ক, শোরগোল করা। উনি দুর্ভিক্ষ নিয়ে বলছেন যে কোথাও দুর্ভিক্ষ হলো, ডেমোক্রেসি যদি থাকে এবং ফ্রি প্রেস যদি থাকে, ওই খবর পাবলিশড হবে, সরকার না চাইলেও তাকে ওখানে যেতে হবে, কারণ তাকে আগামী ভোটে জিততে হবে। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দিস। সো মানুষ কিন্তু এখন সংস্কার, সব মানুষের কথা বলছি না, যারা এখন এই যে সোশ্যাল মিডিয়া আছে, আমরা কিন্তু শোরগোল করতে পারি, প্রত্যেক মানুষের হাতে একটা মিডিয়া আছে, সে কাজ করতে পারে, সে মন্তব্য করতে পারে, কোনো একটা দলের চিফ যে বক্তব্য করুক তার নিচে গিয়ে কেউ মন্তব্য করে কিন্তু তার অপিনিয়ন জানাতে পারে। কোনোদিন কি এটা ছিল যে আপনি কোনো একটা বিরাট দলের প্রধানের কাছে আপনার মন্তব্য বা বক্তব্য পৌঁছে দিতে পারেন? জামায়াতে ইসলামীর আমির ফান করে বলছিলেন একটা বক্তব্যে 18,000 কতজন তাকে গালি দিয়েছেন, কোটানকোট, তিনি বলছেন। সো আপনি একজন টপ রাজনৈতিক নেতাকে ওনার একটা বক্তব্য পছন্দ হয় না বলে আপনি কিন্তু তাকে সমালোচনা বা রাগ দেখিয়ে আসতে পারেন। সো এই পরিস্থিতিটা ডিফারেন্ট যদি তিনি গণতান্ত্রিক থাকে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরের সরকার যদি আবার শেখ হাসিনা হতে চায় তাহলে আসলে কিছু কাজ করবে না। মঈন ফিরোজী, আমরা মোটা দাগে যেটা বুঝেছি যে আপনারা একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন করতে চেয়েছেন, যেখানে ফ্যাসিবাদ স্বৈরাচারের ফেরত আসার আর কোনো সুযোগ থাকছে না। আমার প্রশ্ন হচ্ছে যে ডেমোক্রেটিক কনস্টিটিউশন করতে গিয়ে আপনার ধর্মনিরপেক্ষতাটা সংবিধান থেকে বাদ দিয়েছেন, অনেক সমালোচনা হয়েছে, অনেকে জাতীয়তাবাদ দেয় কষ্ট পেয়েছেন। আমি প্রশ্নটা একটু অন্যভাবে করতে চাই যে রাষ্ট্রধর্ম ইসলাম, এটা নিয়ে যখন হোসেন মোহাম্মদ এরশাদ 8ম সংশোধনের মাধ্যমে করেন, তখন আওয়ামী লীগ, বিএনপি সহ সকল রাজনৈতিক দল এটার বিরুদ্ধে ছিল, প্রতিবাদ করেছে, এবং তারপরে বিএনপি ক্ষমতা এসছে, আওয়ামী লীগ ক্ষমতা এসছে, কেউ এটা আর বাতিল করেনি। এবং আপনারা একটা নিরপেক্ষ অবস্থান থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কমিশন যখন সুযোগ পেল, আপনারা এর মধ্যে হাত দিলেন না কেন? যেখানে ধর্মনিরপেক্ষতাকে টাচ করতে পারলেন, সেখানে এটা কেন পারলেন না বা করলেন না? আমি একটু বুঝতে চাই আপনাদের কাছ থেকে। আমাদের রাষ্ট্রধর্ম নিয়ে আলোচনা আমাদের কমিশনের মধ্যে ব্যাপক সময় নিয়ে আমরা করেছি। আমরা প্রথমত একটা বিষয় আপনাকে ক্লিয়ার করলে বোধহয় আমার আলোচনাটা বুঝতে সহজ হবে, সেটা হলো আমরা কোনো ব্যক্তিগত মতামত বা মতবাদ নিয়ে কাজ করিনি। আমরা ওপেন ওয়েতে কাজ করেছি, মানুষের অপিনিয়নগুলোকে রিফ্লেক্ট করার চেষ্টা করেছি, এবং বাস্তবতাটা কি হওয়া উচিত, ডেমোক্রেটিক থেকে আমি অংশগ্রহণমূলক এই শব্দটা বেশি প্রেফার করব। রাষ্ট্রধর্মের বিষয়ে যখন আলোচনা এসছে, তখন আমরা প্রথমে দেখেছি যে যারা আমাদেরকে এঙ্গেজ করেছে, যারা আমাদের সাথে মতামত দিয়েছে, একটা কথা এর ফাঁকে বলে নেই, জাহিদ ভাই একটা খুব চমৎকার কথা বলেছে, আমাদের ওয়েবসাইটে কেউ পুরো সংবিধান লিখে দিয়ে দিয়েছে। মানে একটা মজার ব্যাপার যে মানুষের আগ্রহের জায়গাটা কতটুকু। আমরা 90%
90%-এর বেশি মানুষই রাষ্ট্রধর্ম রাখার পক্ষে ছিল, যারা পাবলিক অপিনিয়ন যারা এসছে, যারা আমাদের সাথে কনসাল্ট করেছে বিভিন্ন ঘটনার বিভিন্ন মতাদর্শের, তাদেরও মধ্যে দু একজন ছাড়া মেজরিটি এটা নিয়ে খুব বেশি কথা বলেনি। আমাদের বিবেচনায় এসছে আসলে রাষ্ট্রধর্মটা আমাদের সংবিধানে যে ওয়েতে আছে এটার অ্যাকচুয়ালি মিনিংটা কি, দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল। রাষ্ট্রের কোনো ধর্ম হয় না, এটা আমরা সবাই বুঝি, কিন্তু রাষ্ট্রের একটা আইডেন্টিটি হয়। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্টেটের কনসেপ্ট, সেখানেও কিন্তু মানে রাষ্ট্রের একটা ধর্ম থাকতে হবে, সেটা ইসলাম হতে হবে, সেটা নাই কিন্তু কোথাও। এটা আসলে একটা মানে আইডিয়াটা আমি একটু ব্যাখ্যা করলে বোধহয় ক্লিয়ার হয়ে যাবে। আমাদের বিবেচনায় যেটা এসছে এবং সামগ্রিক সবার আলোচনার মধ্য থেকে, যে রাষ্ট্র ধর্মের বিষয়টা আমরা দুইটা অ্যাঙ্গেল থেকে, যে আসলে এটা কি রিপ্রেজেন্ট করে, এটা কি একটা রিলিজিয়াস গ্রুপকে রিপ্রেজেন্ট করে, আমরা কি শরিয়া ল নিয়ে কথা বলছি না। আমরা দেখিয়েছি রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে যেভাবে সংযোজিত হয়েছে, একটা 88-তে এটা এসেছে, সেটা এরশাদ গভর্নমেন্ট তার একটা পলিটিক্যাল এজেন্ডাতে এনেছে, কিন্তু এর একটা বড় সিগনিফিকেন্স হচ্ছে যে এর পরবর্তী যতগুলো সরকার এসছে সব জায়গায় হাত দিয়েছে, এখানে হাত দেয়নি। আওয়ামী লীগ সরকার সবাই ভোটের কথা চিন্তা করেছে, যে ভোটে পঞ্চদশ সংশোধনীতেও এখানে হাত দেয়নি। তার মানে যে কোনোভাবেই হোক, পাবলিক প্রেশারের কারণেই হোক, একটা কনসেনসাস আছে যে এই জায়গাটা থাকবে। তাহলে এটা থাকবে যে আসলে সংবিধানে এটা থাকার কতটুকু জাস্টিফিকেশন আছে। প্রথমত হচ্ছে যেটা বলছিলাম, যে এটার কি রিপ্রেজেন্ট করে। রাষ্ট্রধর্ম সংবিধানে রিপ্রেজেন্ট করে, আমরা দেখেছি যে জনগণের আইডেন্টিটিকে রিফ্লেক্ট করে। যেহেতু আমাদের দেশে 90%-এর কাছাকাছি মুসলমান, সো তাদের আইডেন্টিটিকে একটা রিপ্রেজেন্টেশন দেয়, এইভাবে একটা ব্যাখ্যা এসছে। আরেকটা হচ্ছে যে আমরা পৃথিবীর বহু সংবিধান আমরা এই পার্টিকুলার পয়েন্টে আমরা অ্যানালাইসিস করেছি। খুবই আশ্চর্যজনক বিষয় যে অন্তত 70% সংবিধান পৃথিবীতে, যেখানে রাষ্ট্র ধর্মটা স্পেসিফিক না থাকলেও ধর্মীয় একটা বিষয় খুব প্রাধান্য পেয়েছে 70%-এর উপরে। যেমন এশিয়াতে আপনার 12 থেকে 13টা দেশে রাষ্ট্রধর্মই আছে, ইউরোপে 5টা দেশে রাষ্ট্রধর্ম আছে। রাষ্ট্রধর্ম শব্দটা এক্স্যাক্ট রাষ্ট্রধর্ম শব্দটা নেই, কারো আছে চার্চের বিষয় আছে, কারো যেমন ভিয়েতনামে আছে বুদ্ধিজমের উপরে আছে। এরকম গডের নেম নিয়ে ইন দ্য গড উই ট্রাস্ট, গডকে রেফার করে রিলিজিয়াস একটা কন্টেন্ট মেজরিটি কনস্টিটিউশনে আছে। এটা রিজনটা আমরা যেটা চিন্তা করেছি, তার মানে কি তারা রিলিজিয়াস ফ্যানাটিক একটা কান্ট্রি? নো, এখানে হচ্ছে তারা ডেমোগ্রাফিটা, মানুষের জনগণটাকে, তার দেশের যে জনগণের যে রিলিজিয়াস একটা সেন্টিমেন্ট, এটার একটা রিফ্লেকশন দেয় অ্যাজ অ্যান আইডেন্টিটি। এটা ইন দ্যাট কেস যারা মাইনরিটি, তারা, আর আমি একটা প্রশ্ন যোগ করে দেই একটু, তারা বঞ্চিত মনে করে না বা নেগলেক্টেড বা মার্জিনালাইজড মনে করে না তাদেরকে? আমি একটা জিনিস পয়েন্ট যোগ করে দিই, ওয়েন ভাইয়ের জন্য আলোচনার সুবিধা হবে। জি জি। আচ্ছা, সেটা হলো সোনার পাথর বাটি ছিল এতদিন, ধর্মনিরপেক্ষতা আছে, ইসলাম আছে, কনফ্লিক্টিং, সো এটা বাদ গেছে, এটা আছে, অন্তত এটা হোমোজেনাস। কিন্তু যদি মেজরিটির আইডেন্টিটি একটা আইডেন্টিটিকে এটা করি, তাহলে মেজরিটির আরেকটা আইডেন্টিটি যে বাঙালি ছিল, ওই মেজরিটি তো আরও মেজরিটি 98 বা 99%, তো সেটা কেন বাদ গেল? না, এখানে আমি কয়েকটা, যেহেতু ইন্টার রিলেটেড যে আলোচনাটা, আমি আমাদের ডিসকাশনের জায়গাটাকে হাইলাইট করছি। যেমন অন্যান্য ধর্মের তাদেরকে আমরা কি রেকগনিশন দেব না? আমরা আইডেন্টিটির কনটেক্সটটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা বিবেচনা করেছি। যেমন আমরা দেখেছেন যে আমাদের কনস্টিটিউশনের মূলনীতির মধ্যে বহুত্ববাদ অ্যাড করেছি। বহুত্ববাদ অ্যাকচুয়ালি কাভার করে আমাদের এই সামাজিক টোটাল প্রেক্ষাপটে। আমরা বর্তমানে বিশেষ করে আমাদের ধর্ম, সংস্কৃতি, এই জাতিগত অবস্থান প্লাস ভাষা, এই সবগুলোকে অ্যাকুমুলেট করে। আমরা বাংলাদেশে বহুত্ববাদের যে অবস্থানটা যুগ যুগ ধরে চলমান, সেটাকেই আমরা এখানে অ্যাকোমোডেট করি। তো বিষয়টা ওই অ্যাঙ্গেল থেকে আসলে যে রাষ্ট্রধর্ম, এটা একটা ওয়েতে জিনিসটাকে অ্যানালজিক এসছে। আরেকটা হচ্ছে যে যেহেতু আমরা বহুত্ববাদ কনসেপ্ট দিয়ে, ইভেন আপনি যদি চিন্তা করেন সেকুলারিজমের কনসেপ্টটা এর মধ্যে অ্যাকোমোডেটেড, রাদার আমি বলবো আরও এটা ওয়াইডার। যেহেতু সেকুলারিজমের ট্রান্সলেশন যেটা বাংলায় হয়, সেই ট্রান্সলেশনটা আসলে সত্যিকার অর্থে ধর্মনিরপেক্ষতার আইডিয়া, সেকুলারিজম আইডিয়া এক না, এটা জাগতিক, রাইট? তো সেই কনটেক্সটে বহুত্ববাদ দিয়ে আমরা অন্যান্য
ইস্যুসগুলোকে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। এখানে বিষয়টা অনেকটা বলতে পারেন যে ইটস অ্যান এক্সারসাইজ। আমরা শুরু করেছি একটা আলোচনা, এবং এই এক্সারসাইজটা আমরাই তো শেষ কথা না, এরপরে এটা পলিটিক্যাল পার্টির সাথে যখন আলোচনা হবে তারাও আমাদের ইস্যুসগুলো বিবেচনা করবে, আরও মানুষের আইডিয়াসগুলো আনবে, তারপরে কনসেনসাস কমিশনের আলোচনার পরে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উপরে বেস করে সংবিধান একটা ড্রাফটিং হবে, ড্রাফটিং কমিশনে ওখানে গিয়ে বা ড্রাফটিং কমিটির মাধ্যমে এটা হবে, যখন এই পুরো বিষয়গুলো আসবে। বাট বর্তমান প্রেক্ষাপটে আমাদের আইডিয়াটা হচ্ছে যে আমরা সব কিছুকেই মোটামুটি চেষ্টা করে যে টাচ করার। রাষ্ট্রীয় ধর্মের বিষয়টা যেটা একটু আগে বললাম, যে আমরা যেহেতু গ্লোবাল একটা ফেনোমেনা আছে, ওই জিনিসটাকে আমরা অস্বীকার করতে পারিনি। জি, ডক্টর জাহেদ, আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে যেহেতু আপনি বলছিলেন যে আপনাদের কিছু ইস্যু সংবিধানের সঙ্গে সম্পর্কিত, এবং সংবিধানে তো হাত দেয়া এখন বোঝাই যাচ্ছে যে সেটা হয়তো হচ্ছে না, কিন্তু সবার আগে নির্বাচন, কারণ এটাই এখন সবচেয়ে সামনে। তো সেই ক্ষেত্রে আসলে যেই সুপারিশগুলো করেছেন তার ভিত্তিতে আপনি কতটা আশাবাদী যে কোন কোন সংস্কারগুলো হবে, কিভাবে হবে, সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো সুরাহা কী হবে, যদি সেগুলো সুরাহা না হয় তাহলে কি ভালো নির্বাচন থেকে আমরা বঞ্চিত হব কিনা, সেটা একটু বুঝতে চাই। একেবারেই না। আমি নির্বাচন কমিশন এবার যখন গঠিত হলো তখন আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন নির্বাচন কমিশনের সামনে নির্বাচন নিয়ে কী চ্যালেঞ্জ দেখেন। আমার উত্তর ছিল আমি কোনো চ্যালেঞ্জ দেখি না, তাদের এই নির্বাচনে কোনো সমস্যা মোটা দাগে হবে না। কেন আমি আসছি, যেমন ধরুন আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 96, 2001, 2008-এর নির্বাচনের প্রশ্ন আছে, 1996, 2001-এর কথাও যদি বলি, ইভেন 8-এ প্রচুর সংস্কার তারপরেও হয়েছে। আরপিওর একটা মেজর সংস্কার হয়েছে কিন্তু 8 সালের, মানে তত্ত্বাবধায়ক সরকারের সময় 1-11-র। তার আগে আরপিও আরও অনেক ফল্টি প্রবলেম্যাটিক ছিল, কিন্তু 96, 2000-এ তো চমৎকার, 2001-এ চমৎকার ইলেকশন হয়েছে তো কেন হলো সেটা? কারণ ওই সময় তত্ত্বাবধায়ক সরকারটা চেয়েছিল একটা খুব ভালো নির্বাচন হোক, তো সদিচ্ছাটাই প্রধান। এটার প্রমাণ এটা দিলাম, মানে 2008-এর আরপিওর চাইতে আগের ওই দুটো আরপিও মানে কম শক্তিশালী ছিল, দুর্বল ছিল, ফ্লজ ছিল। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা আসলে যেটা চাই, সংবিধান সংস্কার যেগুলো বলছি সেগুলো না হলেও আমরা যেগুলো বলছি এগুলো করলে ভালো হবে, নির্বাচন বেটার হবে বলে মনে করি। কিন্তু এগুলো আসলে মূল টেস্টে পড়বে আমি আমাদের দেশের ভবিষ্যতের নির্বাচনগুলোতে। আমরা এখন পর্যন্ত কিন্তু একটা কনসেনসাসে আছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার আসবে। বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে, অল আদার পার্টিস। ইভেন ধরুন এই নির্বাচনের পরের নির্বাচন আমরা তাত্ত্বিকভাবে ধরলাম, বিএনপি ক্ষমতায় আসলো, তাত্ত্বিকভাবে ধরছে আওয়ামী লীগ সেই নির্বাচনে পার্টিসিপেট করছে। তো ওকে যদি জিজ্ঞেস করেন তুমি কি বিএনপির অধীনে নির্বাচন করবা না তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন করবা, যে শেখ হাসিনা আমাদেরকে তত্ত্বাবধায়ক কত খারাপ, কেন খারাপ সকাল বিকাল পড়াতেন, কোর্টের রায়, হাইকোর্ট শুনতে হবে, আমাদেরকে হাইকোর্ট দেখাতেন, উনি সবার আগে বলবেন তত্ত্বাবধায়ক। তো তত্ত্বাবধায়কের কনসেনসাস আমাদের আছে। নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ হবে, যে কারণে আমি মনে করি আইন এবং সবকিছু সংস্কার এবং তাকে এম্পাওয়ার করা লাগবে, সেটা হচ্ছে স্থানীয় নির্বাচন। কারণ দলীয় সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হবে, এটাই মোটামুটি পারসেপশন। যদি অনেকে বলছেন যে এটা তত্ত্বাবধায়কের অধীনেই একসাথে মানে লোকাল গভর্নমেন্ট ইলেকশন করে ফেলা হোক, তো ওই জিনিস ওই সময় সে চ্যালেঞ্জে পড়বে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন কতটা শক্তি দেখাতে পারে, সেই সময় তার এই আইন বা তার এই সক্ষমতাগুলো যদি তারা ব্যবহার করতে চায় তখন বেশি কাজে লাগবে। আর এবারকার নির্বাচন একেবারে ডিফারেন্ট একটা চ্যালেঞ্জ আছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে পুলিশের যে কনফিডেন্স লেভেল। আমরা কয়েকদিন আগেও দেখলাম থানায় গিয়ে একজনকে গ্রেফতারের কারণে ছাত্র নাম দিয়ে, সমন্বয়ক নাম দিয়ে গিয়ে থানায় পিটিয়ে এসছে, এবং সেখানে পুলিশকে ওখান থেকে প্রত্যাহার বা সাসপেন্ডও করা হয়েছে। এই ঘটনা কিন্তু ঘটেছে। সো আইন শৃঙ্খলা একটা প্রশ্ন, তাদের কনফিডেন্স। আবার কেউ বলতেই পারি যে যেহেতু আমরা নিজেরাও সাজেস্ট করেছি এবং আশা করি এটা অন্তত ইনক্লুডেড হবে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় মানে সামরিক বাহিনী আগে ছিল, এটা শেখ হাসিনার সময় আরপিও যে সংশোধিত হয়েছে ওখানে তুলে ফেলা হয়েছে, আমরা আবার এটা রাখতে বলেছি। সো সেনাবাহিনীকে যদি আমরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে রাখতে পারি তাহলে নির্বাচনী পরিবেশ ভালো থাকার কথা। এবং সরকার যদি চায়, অ্যান্ড আই বিলিভ ডক্টর ইউনূসের সরকার নির্বাচনটা ঠিকঠাক মতো করতে চাইবে, সো আমি মেজর সংকট দেখি না। মঈন, একটু বলবেন যে মোটা দাগে যদি আপনাদের এই পুরো রিপোর্ট থেকে সবচেয়ে মৌলিক যে পরিবর্তনের জায়গা আপনারা বলছেন, যেগুলো হলে আপনি কমিশনের একজন সদস্য হিসেবে সবচেয়ে খুশি হবে যদি এই সরকারের আমলে যে কাজগুলো হলে, বা বিএনপির সময় বা জামাত বা অন্য কেউ যদি ক্ষমতায় আসে
তারা যে কাজগুলো আপনি তাদের কাছ থেকে প্রত্যাশা করবেন, মানে অনেক প্রস্তাব, সব হবে এটা আপনিও মনে করছেন না, উনিও মনে করছেন না, কি কি হলে আপনি সন্তুষ্ট, কোন কোন জায়গাগুলো? প্রথমত ইনস্টিটিউশনাল চেঞ্জেস, এখানে দুটো ভাইটাল জায়গা। একটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার, যেটা সরকারের মধ্যে বিশেষ করে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে পাওয়ার ব্যালেন্সটা, আমরা একটা নতুন আইডিয়া সাজেস্ট করেছি, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল কাউন্সিল। এই ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, সেখানে আইডিয়াটা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের মূল এফেক্টিভনেসটা হচ্ছে যেসব জায়গায় এককভাবে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ করার ক্ষমতা বর্তমান সংবিধানে আছে, কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রপতি, কোনো কোনো ক্ষেত্রে প্রধানমন্ত্রী, সেই ক্ষমতাগুলো একটা কালেকটিভ বডির হাতে দিয়ে দেয়া, যাতে একার সিদ্ধান্তের উপরে সব কিছু না হয়। এই ব্যালেন্সটা প্রাইম মিনিস্টার তার পাওয়ারটা এবং রাষ্ট্রপতির পাওয়ারটার মধ্যে একটা ভারসাম্য থাকবে। মূলত বর্তমানে যেহেতু সব কিছুই প্রধানমন্ত্রী পরামর্শক্রমে রাষ্ট্রপতি করতে হয়, এই জায়গা থেকে বের করে এনে রাষ্ট্রপতিকে তার নিজস্ব কিছু সাংবিধানিক দায়িত্ব দিয়ে দেয়া এবং কনস্টিটিউশনাল কাউন্সিলের মাধ্যমে দুইজনের কাছ থেকেই এখানে নিয়ে আসার। মজার ব্যাপার হচ্ছে আমরা দুজনকেই এই কনস্টিটিউশনাল কাউন্সিলে রাখার জন্য সাজেস্ট করেছি, যেখানে একটা সব তিনটা অর্গানের, রাষ্ট্রের তিনটা অর্গান, বিশেষ করে বিচার বিভাগ, চিফ জাস্টিস থাকবেন, দুটো হাউসের, আমরা যেহেতু দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সাজেস্ট করেছি, দুটো হাউসের স্পিকার এবং দুজন ডেপুটি স্পিকার যারা বিরোধী দলীয়, এদেরকে আমরা সাজেস্ট করেছি। এবং রাষ্ট্রপতি থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলের নেতা থাকবেন এবং অন্যান্য দল যারা বিরোধী দল বা প্রধান বিরোধী দল বা সরকারি দল না, এর বাইরে থেকে যারা আছে তাদের মধ্য থেকে স্বতন্ত্র মিলে সবাই মিলে একজনকে প্রতিনিধি করবেন। এই কাউন্সিলটা যদি হয় তাহলে নিয়োগগুলোতে একটা পরিবর্তন আসবে, সেখানে নিজের ক্ষয়ের খালোক আসার সুযোগটা কম। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন আমি মনে করি এবং এটা হওয়া উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে লোকাল গভর্নমেন্টের জায়গা, যেটা আপনি অ্যাড্রেস করেছেন, আমরা লোকাল গভর্নমেন্টটাকে শক্তিশালী করার জন্য খুবই একটা ব্যালেন্স সিস্টেমের কথা সাজেস্ট করেছি। প্রথমত লোকাল গভর্নমেন্টকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অটোনমি, তার নিজস্ব একটা স্বায়ত্তশাসন থাকা, এবং লোকাল গভর্নমেন্টকে ফাইন্যান্সিয়াল একটা অটোনমি দেয়া। এখন তো লোকাল গভর্নমেন্টকে কন্ট্রোল করা হয় এই টাকা পয়সার ক্ষমতা অপব্যবহার করে, এবং বিশেষ করে যারা আমলারা আছে তারা লোকাল গভর্নমেন্টকে জিম্মি করে রাখে। তো এই দুটো জিনিস আমরা চেষ্টা করেছি যাতে লোকাল গভর্নমেন্টের নিজস্ব অটোনমি থাকে। অ্যাট দ্য সেম টাইম কোঅর্ডিনেশনের অভাবে, যেমন আপনি দেখবেন একটা ইউনিয়ন পরিষদের রাস্তা 4টা ইউনিয়ন পরিষদের মধ্য দিয়ে যাচ্ছে, এই ইউনিয়ন পরিষদের বাইরে ওই ইউনিয়ন পরিষদের কোনো সমন্বয় নেই, যার কারণে হয় কি একজন ওখানে যে সরকারি কর্মকর্তা থাকে সেই জিনিসগুলো ম্যানিপুলেট করে। আমরা একটা কাউন্সিলের কথা সাজেস্ট করেছি যেখানে জেলা কাউন্সিলের মতো থাকবে, এই জেলা কোঅর্ডিনেশন কাউন্সিল। সেখানে একটা জেলাকে কেন্দ্র করে যতগুলো লোকাল গভর্নমেন্টের প্রশাসন আছে, বিশেষ করে পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ, প্রত্যেকের থেকে প্রতিনিধি থাকবে সেই কাউন্সিলে এবং সেই কাউন্সিলের সমন্বয় হবে। এটা হলে যেটা হবে, এই সমন্বয়ের কারণে সরকারি কর্মকর্তারা তাদের উপরে ম্যানিপুলেট করতে পারবে না এবং তারা একে অপরের কাজের সাথে একটা সমন্বয় করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অটোনমিটা কীভাবে, যে নিজেরা যদি বাজেট দেওয়ার ক্ষমতা রাখে এবং নিজেদের ফাইন্যান্সটা যদি নিজেরাই এনশিওর করতে পারে তাহলে কারো অনুমোদন লাগবে না। কিন্তু যদি বাড়তি লাগে তাহলে আমরা সাজেস্ট করেছি যে আপার হাউসের একটা লোকাল গভর্নমেন্ট কমিটি থাকবে, তারা বাজেট অনুমোদন করবে। তারা যদি বাজেট অনুমোদন করে দেয় তাহলে আর সরকারের অনুমোদনের প্রয়োজন হবে না। তো এইভাবে লোকাল গভর্নমেন্টটা যদি শক্তিশালী করা যায় না, তাহলে আলটিমেটলি গভর্নমেন্টের যে ম্যানিপুলেশনটা দেশব্যাপী হয় এটা অনেকাংশে কমে আসবে। সো ডক্টর জাহিদ, আপনি বলছিলেন যে এই নির্বাচনটা করবার জন্য সদিচ্ছাই যথেষ্ট, আগের নির্বাচনও তার নমুনা আছে, কিন্তু সামগ্রিকভাবে কমিশনের প্রস্তাব থেকে এমন কিছু কি আছে যেটা দিয়ে আসলেই বাংলাদেশ নিশ্চিত হতে পারবে যে তার আগামী নির্বাচনগুলো একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে? আমি একটা বলি, অনেকগুলো আছে কিন্তু আমি একটা একটু উল্লেখ করতে চাই। যেমন ধরুন আমাদের নির্বাচন কমিশনের দায়বদ্ধতা, আপনি যখন আপনার দায়িত্বে থাকেন, আমাদের সংবিধান মানে এক্সিস্টিং সংবিধান বলছে তারা তো তাদের অপসারণ বা অসদাচরণ এগুলোর জন্য ওই যে মানে সুপ্রিম কোর্টের বিচারকদের মতো করে, সেটা হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দিয়ে করবেন। কিন্তু তিনি ওই জায়গায় থেকে যা করে গেলেন এটা একটা বড় প্রশ্ন। যেমন ধরো আমি একদম স্পেসিফিক উদাহরণ দিই, 2018 সালে যে রাতের ভোটের নির্বাচন হয়েছে,
এটা তাদের অদক্ষতা, অযোগ্যতা বা ইনডিফারেন্স না, আমি মনে করি তারা এটার মধ্যে এই কমিশন জড়িত ছিলেন। কিন্তু আপনি খুঁজতে গেলে দেখবেন যে আসলে এখানে আপনি নির্বাচনী কর্মকর্তাদেরকে মোটামুটি আইনের আওতায় আনতে পারছেন, কিন্তু উনি যখন পদে আছেন তাত্ত্বিকভাবে ধরলাম উনি যদি পদে থাকতেন আমরা তখন এখন যেহেতু হাসিনার টাইম না, আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতাম, তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করতাম, কিন্তু উনি তো পদে নাই। এই 18 সালের মতো একটা ঘটনা যে ঘটে গেল, তার মাসুল, তা এই বিভৎস অপরাধ, আমাদের স্টেট ধ্বংস হওয়ার জন্য যে কয়েকজন অপরাধী, আমি একটু এই প্রসঙ্গে একটু অফ টপিক হলে নাম নিতে চাই, আমরা যেন ভুলে না যাই। প্রধান বিচারপতি সাবেক খায়রুল হক, মানে শেখ হাসিনাকে দেখছি আমরা, অনেককে আসলে ঠিক দেখে উঠছি না, শেখ হাসিনার প্রধান সহযোগীদের একজন এই খায়রুল হক ছিলেন, এবং তাকে ওখানে আনা হয়েছে। আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে যে এই রায়টা দেওয়ানোর জন্য তাকে আনা হয়েছিল। সো তার কি কিছু হবে না? বা আমরা এখন নির্বাচনের কথা বলছি, তো আমরা একটা পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন আইন তৈরি করছি। একটু ডিফারেন্স আছে, খেয়াল করি আমরা। আমাদের সংবিধান নির্বাচন কমিশন আইনের কথা বলেনি, সংবিধানের 118 বলছে নির্বাচন কমিশনার নিয়োগের জন্য একটা আইনের কথা। সো শেখ হাসিনা একটা নিয়োগ আইন করেছেন, এটা আমরা সমালোচনা করেছি, একটা নিয়োগ আইন করেছেন, কিন্তু একটা পূর্ণাঙ্গ আইন। আমাদের আরও অন্যান্য কিছু কমিশনে, যেমন ধরুন আমরা পাবলিক সার্ভিস কমিশন, আমাদের একটা কনস্টিটিউশনাল কমিশন, তার কিন্তু নিজস্ব আলাদা আইন আছে। আমাদের স্ট্যাটুটরি কমিশন দুদকেরও কিন্তু আলাদা পূর্ণাঙ্গ আইন আছে। সেই আদলে আমরা একটা আইন, সেখানে তার নিয়োগ, তার কার্যপরিধি, তার আচরণবিধি, তার তার নিয়মভঙ্গ বা তার অপরাধ, এগুলো কিভাবে ডিল করা হবে, তার পদে থাকার বাইরে, এরকম একটা কিছু প্রস্তাব করছি। আর সাথে সাথে একটু যোগ করি, একটা গণতান্ত্রিক কান্ট্রি মানে তো চেকস অ্যান্ড ব্যালেন্স, মানে একটা কমিশনও তো অসীম পাওয়ারফুল হতে পারে না। এখানে একটু যোগই করে ফেলি, কারণ এই আলোচনাটা পাবলিক করেছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার, মানে তাদের ওভারসি করার জন্য আমরা একটা পার্লামেন্টারি কমিটি সাজেস্ট করেছি। ওভারসি মানে এই না যে তাদের সব কিছু তারা দেখবে, ওনারা যে কাজগুলো করছেন সেগুলো কোনো কিছু তারা কোনো রকম কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারবেন না, কিন্তু তারা যা করছেন ওর তো একটা জবাবদিহি লাগবে। ওই জবাবদিহিতা নিশ্চিতের জন্য আমরা এরকম একটা কমিটি করেছি, কারণ আমাদের এটাও লাগবে ভবিষ্যতে, এবং সেটাও একটা অল পার্টি পার্লামেন্টারি কমিটি, এগুলো আছে। আরও দু একটা যদি একটু বলি, আমরা একদম মানে আমাদের এই কনস্টিটিউশনাল কমিশনগুলোতে সরকারের কোনো এমপ্লয়ি থাকা আমরা একেবারেই সঠিক বলে মনে করি না। আমি ধরুন দুদক খুব বড় কাজ করবে সে, মানে আমাদের সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে, তাই তো, কিন্তু ওখানে একজন সচিব বসে আছেন যিনি সরকারের মানুষ, তো আপনি আসলে কীভাবে করবেন? এবং নানান অজুহাতে, শুধু সচিব না, অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি সব ওখানে। আমাদের প্রস্তাব হচ্ছে একটা আলাদা সার্ভিস হবে, ইলেকশন কমিশনের যে একটা আলাদা সার্ভিস রিক্রুটেড হবে, তারাই থাকবেন, তারাই ওটার সচিব হবেন সচিব পর্যন্ত। এখন সম্ভবত ওখানে যারা নিযুক্ত হন, একটা নন ক্যাডার সার্ভিস আছে, তারা সর্বোচ্চ কেউ 2-1 অ্যাডিশনাল সেক্রেটারি হতে পেরেছেন, কিন্তু ততটুকুও পারেন না। তার মানে মূলত এটা আসলে সরকারের হাতে। সো আপনি সরকারকে কমিশনে রেখে খুব ভালো কিছু হবে না। সো একটা আলাদা সার্ভিস, আমি অন্য কমিশনে কী হবে জানি না, কারণ আমরা আমাদের এই এক্সপিরিয়েন্সে দেখেছি নির্বাচনটা ঠিক না রাখা গেলে একটা স্টেটের সব কিছু ভেঙে পড়ে। সো একটা আলাদা সার্ভিস হতেই হবে, আমরা এটা আজ হোক কাল হোক আমরা এটা খুব সিরিয়াসলি চাই। সো আমরা তো সংস্কার নিয়ে, ইলেকশন নিয়ে অনেক আলোচনা করলাম। দেশ আসলে কিভাবে চলছে, কোথায় কোন পথে হাঁটছে বলে মনে হচ্ছে ব্যারিস্টার মঈন ফিরোজী? দেশ আসলে, এটা আমি নিতান্তই ব্যক্তিগত জায়গা থেকে বলবো, আমরা হয়তো একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এমন একটা অবস্থানে সেখানে অনেকের মধ্যেই, আমি খুব মানে একদম নিতান্তই সাধারণ মানুষের পালসটা যতটুকু বুঝি, খুব অনিশ্চয়তার মধ্যে মানুষ আছে। কেন যেন মনে হচ্ছে যে কেউ হাল ধরার নেই, কে যে কি করছে, কে তার কোন দায়িত্ব পালন করছে, এটা বাস্তবিকভাবে কিছুই বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে যে এটা একটা আল্লাহ চালাচ্ছে দেশটাকে এইভাবে। একটা সরকার আছে, সেই সরকারকে নিয়োগ করেছে জনতা, এমন একটা সরকার যার ম্যান্ডেট যে কোনো রাজনৈতিক ইলেকশনের মাধ্যমে যে ম্যান্ডেটটা হয় তার চেয়ে অনেক বেশি। আমি মনে করি এটা একটা 100% মাইনাস ফ্যাসিস্ট সাপোর্টার্স, 100% মানুষের সাপোর্ট নিয়ে এই সরকারটা আসছে। কিন্তু আমার মনে হয় অনভিজ্ঞতার জায়গা এবং নিজেদেরকে পরিবর্তন করতে না পারা, এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে
যে লোকগুলো আসলে কাজের সাথে খুব বেশি কন্ট্রিবিউট করতে পারছে না, তার অনেক কারণ হতে পারে, বয়সের কারণ হতে পারে, অনভিজ্ঞতার কারণ হতে পারে। একটা সরকার পরিবর্তন হতে হয় তার অবস্থানের আলোকে। আমি একটা লোককে নিয়োগ করেছি বলে তাকে আমার এই পুরো টেনিউর ধরেই রাখতে হবে, এই প্রয়োজনে কেন আমি বুঝতে পারছি না। শেখ হাসিনা তো অনেককে করেছেন, বছরের পর বছর অফিস যায়নি, মন্ত্রী রেখে দিয়েছেন। এটা কারণ আছে, আমি বলবো। এই জায়গাটা আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আপনারা এমন একটা কাজে এসছেন যে কাজে আপনারা অন্যদেরকে কাজ আদায় করে নেওয়ার চেষ্টা করছেন। আপনি রাজনৈতিক দল থেকে সংস্কারের কাজ আদায় করে নেওয়ার চেষ্টা করছেন। আপনি যদি নিজের মধ্যে সংস্কার করতে না পারেন, আজকে আপনি আপনার কোনো একটা মন্ত্রণালয় চালাতে পারছেন না এবং আপনি গো ধরে বসে আছেন, না ওনাকে তো নিয়েছি, এখন কি করে ওনাকে না বলি। এটা সরকার, এটা তো আমার ঘরের কাজের লোক বা আমার মানুষ, নিজের আত্মীয় স্বজন না। আমার এখানে কঠোর হওয়ার যখন প্রয়োজন কঠোর হতে হবে, রাইট টাইমে রাইট সিদ্ধান্ত নিতে হবে। সামনে একটা ইলেকশন আসছে, এই যে মানুষের মধ্যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা কিন্তু সংক্রামক ব্যাধির মতো। ইলেকশনের সময় বিশেষ করে প্রশাসনের উপরে কন্ট্রোলটা যেভাবে কমে গেছে, এই জিনিসটা যদি এখন শক্ত হাতে না ধরা হয়, ইলেকশনের সময় যে ঘটনা ঘটতে পারে সেটা মঙ্গলজনক না হতে পারে জাতির জন্য। কারণ ইলেকশন তো এই প্রশাসন দিয়ে করবেন, ইলেকশন তো এই পুলিশ বাহিনী দিয়ে করবেন। আপনি যদি তাদের উপরে আপনার কন্ট্রোল না থাকে বা আপনি যদি তাদেরকে দিক নির্দেশনা সঠিকভাবে না দিতে পারেন, আপনি কি করে রাজনৈতিক দল থেকে সংস্কারের বিষয় আদায় করবেন? কি করে তাদেরকে বাধ্য করবেন যে ভবিষ্যতে যে তোমরা এই সংস্কারগুলো করতে বাধ্য? কি করে আপনি তাদেরকে একটা সঠিক নির্বাচন দিবেন? কারণ সঠিক নির্বাচনটা এখন প্রধান দাবি হয়ে দাঁড়িয়েছে। সংস্কারের বিষয়টা এখন কিছুটা ব্যাকট্র্যাকে চলে গেছে। আমি যদি দুটোকেও একসাথে নিয়ে আসি, সংস্কার এবং নির্বাচন দুটোকেও, এই দুটোকে বাস্তবায়ন করার জন্যে যে শক্তি, মানসিক শক্তি এবং নিজের অবস্থানের শক্তি দরকার, এই সরকারের সেই বিষয়টা আমার কাছে স্পষ্ট না। প্রয়োজন ইমিডিয়েটলি যে লোকগুলো কাজ করতে পারছে না, সালাম দিয়ে বিদায় দেয়া, যে ঠিক আছে যতটুকু করেছেন আলহামদুলিল্লাহ, এখন আমার নতুন লোক নেওয়া দরকার আছে, কারণ এই কাজগুলো করার জন্যে গতিশীল প্রশাসন আনার জন্য এই লোকগুলোকে দরকার আছে। আপনি নতুন উপদেষ্টা নিয়োগ করেন, আরও যদি বাড়তি প্রয়োজনে বাড়তি নেন, কিন্তু এমন লোকগুলোকে নেন যারা কাজের, যাদেরকে দিয়ে জাতি কিছু পাবে এবং সামনে যে সময়টা আছে এই সময়টাতে দেশকে আসলেই একটা সঠিক পথে পরিচালিত করতে পারবেন। সো ডক্টর জায়েদ, আপনি বলতে চাইছিলেন, আমি জাস্ট আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, দেশ আসলে চালাচ্ছে কে? আমরা দেখছি যে অনেক নন স্টেট অ্যাক্টরসরা খুবই অ্যাক্টিভ দেশের ভেতর থেকে বাইরে থেকে, এবং তারাই আসলে সব কিছু, অন্তত তাদের কথাবার্তায় মনে হচ্ছে, অ্যাপিয়ারেন্সে মনে হচ্ছে এবং পারসেপশনটা দাঁড়িয়ে যাচ্ছে যে তারাই আসলে সব নিয়ন্ত্রণ করছেন। ট্রু, আমি আসছি এখন শেখ হাসিনার প্রসঙ্গটা একটু আসি। আপনি যেটা বলছিলেন যে শেখ হাসিনা অনেককে বহুদিন রেখে দিয়েছে, শেখ হাসিনারাই এরকম রেখে দেয়। আপনি যখন একটা ভয়ঙ্কর ডিকটেটর হন, মানে আমরা এখন যদি মনে করি, স্মৃতিচারণ করি, বেশি দিন দূরের কথা না, পেছনের কথা না, শেখ হাসিনাকে আমাদের সামনে বিরাট ভীষণ শক্তিশালী একজন মানুষ, যিনি দারুণ শক্তিশালী। তিনি এক হাতে চায়না, এক হাতে ইন্ডিয়া নিয়ে খেলেন, জাগলিং করেন, আমেরিকাকে সাইজ করে ফেলেছেন, করে সবাইকে বোকা বানিয়ে উনি ক্ষমতায় আছেন। উনি কোনো ভুল করেন না, উনি সব কিছু দেখেন, মানে শি ইজ অমনিপটেন্ট, মানে এটা হচ্ছে বেসিক। সো শেখ হাসিনার সিদ্ধান্তগুলো ভুল হয় না। উনি মন্ত্রী নেবেন কিন্তু ওনাকে সরাবেন না, আমার কোনো ভুল নাই, মানে ওনার পারসেপশন হচ্ছে ওনার কোনো ভুল নাই। এখনও দেখেন না উনি বলেন আমার অপরাধটা কি, মানে উনি যখন বক্তৃতা করছেন অনেকে বলেন উনি ক্ষমা চাইছেন না কেন, উনি ক্ষমা চাইবেন কিভাবে, উনি এখনও বলছেন আমার অপরাধটা কি। তার মানেটা হচ্ছে ওনারা ভুল স্বীকার করবেন না। কিন্তু এই সরকার তো ম্যান্ডেট, মানে ইলেকটোরাল না, সিরিয়াস ম্যান্ডেট আছে, ইটস ভেরি মাচ ডেমোক্রেটিক গভর্নমেন্ট। আমরা অনেক ক্ষেত্রে দুর্দান্ত সব দেখছি। এখানে ওনাদের চেঞ্জ করা দরকার, ওনাদের মনে রাখা দরকার 18 কোটি মানুষকে খুবই ভয়ঙ্কর একটা সময়ের মধ্যে দিয়ে তারা নেভিগেট করছেন। এবং আপনার পরের প্রশ্নের সাথে জড়িত, আমি আসবো এই জায়গায়, এখানে তো রিস্ক নেওয়া যাবে না। কিন্তু এই প্রধান উপদেষ্টাকে আমরা একজন খুবই বিখ্যাত সম্পাদকের সাথে ইন্টারভিউতে দেখলাম, উনি বলছেন ভুল নিয়ে যখন আলোচনা হচ্ছে যে আমি অন্যদেরকে ভুল নিয়ে কি বলবো, আমি তো ভুল করি, কাজ করতেছি, যেটা লেগে যায় ভালো, না লাগলে আমাদের কপাল খারাপ। এক্স্যাক্টলি আফটার দিস টু ওয়ার্ডস। এটা হতে পারে না। আমরা চাই না, আমরা এই সরকারের সাথে আছি, কিন্তু এইসব কথা কিন্তু খুবই অ্যালার্মিং। এবার আপনি যেটা বলছেন কে চালাচ্ছে, আমরা ইন্ডিয়ান মিডিয়ার কথা যদি বলি, আমি ইন্ডিয়ান মিডিয়া প্রচুর দেখি,
কারণ ওরা আমাদেরকে নিয়ে কী ন্যারেটিভ করতে চেয়েছে। আমি এই 32 নম্বর এবং অন্যান্য ভাঙচুরের পরও দেখলাম ইন্ডিয়ার সমালোচনা আছে, কিন্তু ওখানে আমি একজন আলোচকের একটা ঘটনা আমার কাছে মনে পড়লো, খুব ইন্টারেস্টিং। কোনো একটা কোনো একটা ডিপ্লোম্যাট, বাংলাদেশে ছিলেন না কিন্তু ওদের ডিপ্লোম্যাট হিসাবে কাজ করেছিলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশের সাথে সম্পর্ক মানে নিয়ে আপনার উন্নতির জন্য কি করছেন, আপনি যেটা বলছেন তার সাথে মিলবে, আমরা ইন্ডিয়া বলে যেন খারিজ না করে দিই। উনি বলছেন, আচ্ছা আমরা কার সাথে নেগোশিয়েট করব, আমরা কার সাথে নেগোশিয়েট করব, দ্যাটস দ্য গভর্নমেন্ট, ইউ নো। ডক্টর ইউনূসের কথা বললেন, উই নো দেয়ার আর স্টুডেন্ট কোঅর্ডিনেটরস, তারা ভীষণ পাওয়ারফুল। এখন আমরা ইউনূসের সাথে করলেই কি হবে, নাকি ওদের সাথেও করতে হবে? এবং তারা আরেকটা জিনিস যোগ করেছে, সেটা আমি আর বলি, ইনফ্যাক্ট তারা করছে, তারা আবার জামায়াত ইসলামীকে এখানে একটা মানে বিরাট ইসলামিজমের মাথা চাড়া দিয়েছে, যেখানে ইসলামিস্টরা আছে, জামায়াত ইসলামী আছে, নাকি তার সাথে নেগোশিয়েট করব, নাকি 3 জনের সাথে নেগোশিয়েট করব, এভাবে বলছে কথাগুলো। সো এই মুহূর্তের এটাই আসলে প্রধান চ্যালেঞ্জ। দ্যার আর নন স্টেট অ্যাক্টার্স, কাউকে আমরা দেখি, এবং কাউকে হয়তো দেখছিও না, এবং দেখছি না কিন্তু আবার আমরা বাতাস যেমন দেখি না কিন্তু ফিল করি। সো তারা যে দেখছি না এমন লোকও খেলছে কোট আন কোট, সেটা কিন্তু আমরা অনেকের আচরণে দেখছি, খুব সরাসরি দেখছি না। কারণ স্টুডেন্টদের মুখ দিয়ে কিছু কথা বেরোয়, সেটা আবার অন্যান্য কোথাও এটা আসলে একো হচ্ছে, যেটা অন্য কোথাও ওই সাউন্ডটা তৈরি হয়েছে। সো এটা সবচেয়ে অ্যালার্মিং ব্যাপার। এবং আমি ভবিষ্যতে মানে আমাদের এই যে বাংলাদেশ সম্পর্কে যখন অন্যান্য জায়গায় আলাপটা হবে, তখন মূলত এই আলাপটাই হবে যেখানে আসলে গভর্নমেন্ট কাজ করছে না, এখানে একটা অ্যানার্কি আছে। এবং এইগুলো তো গেল, এর সাথে আপনি আরও যদি ঘটনা মেলান, যেসব ভাঙচুরের ঘটনা ঘটলো মানে এই কয়েকদিনের মধ্যে, আপনি 32-এর পর একটার পর একটার পর একটা হলো। আপনি গাজীপুরের মতো জায়গায় এখনও স্টুডেন্ট কোঅর্ডিনেটররা মানে আমি তার বক্তব্য যদি সঠিক হয়, উনি বলছে ওরা ভাঙতে যায়নি, তারা শুনেছে ওখানে ডাকাতি হচ্ছে, তারা ওখানে গেছে ওটা ঠেকানোর জন্য। সো 6 মাস পরও বাংলাদেশের ডাকাতি স্টুডেন্টদেরকে ঠেকাতে হয়, এগুলো প্রত্যেকটা কিন্তু অ্যানার্কির সাইন। তারপরে তো ওখানে মারপিট হলো, বহু ঘটনা ঘটলো। সুতরাং আমাদের জন্য সামনে এটা একটা বড় বিপদের জায়গা। কিছু যোগ করবেন? জি, 30 সেকেন্ডস। এই কথার সাথেই মিলিয়ে, আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আপনি সম্মানিত মানুষ, আমরা সম্মান করি, কিন্তু মানুষ কিন্তু সহজেই ভুলে যায়। আপনার সম্মানের জায়গাটা ধরে রাখা আপনার খুব প্রয়োজনীয়। আমি প্রধান উপদেষ্টাকে কথাটা বলছি, এই জায়গাটা ধরে রাখার জন্য আপনাকে মনে রাখতে হবে, যদি প্রয়োজন হয় কঠিন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখতে হবে। কারণ আপনি ওই চেয়ারে 6 মাসের একটা অভিজ্ঞতা নিয়েছেন, এখন বলতে পারবেন না যে আমার অভিজ্ঞতা নেই। এই 6 মাস আপনার 60 বছরের অভিজ্ঞতা দিয়েছে। এখন যদি আপনি সামনের দিনগুলোকে সঠিক পথে নিতে হয়, আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। রাইট লোকগুলো রাইট জায়গায় বসান, যে লোকগুলো ক্ষতি করছে, আপনি অলরেডি আপনার যথেষ্ট গোয়েন্দা তথ্য থাকবে, এই লোকগুলোকে সরান এবং দেশকে একটা সঠিক পথে নিয়ে যান। আপনি বলতে পারবেন না যে কপাল খারাপ, কারণ কপাল খারাপ আপনার হবে না, 18 কোটি মানুষের কপাল খারাপ হবে। এটা কিন্তু এই জাতির জন্য মঙ্গলজনক হবে না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর জাহিদুর রহমান এবং ব্যারিস্টার মঈন ফরিদকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা সংস্কার এবং অন্তত সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এগুলোকে ওনারা একটা দিক নির্দেশন হিসেবে বলছেন এবং নিঃসন্দেহে বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন এবং এর মাঝখানে যে কনসেনসাস কমিশন, তারা এই বিষয়ে একটা কিছু বের করবার চেষ্টা করবেন, যার মধ্য দিয়ে আসলে এগুলো বাস্তবায়নের একটা পথ বের করা যাবে। দেশে নন স্টেট অ্যাক্টরদের প্রভাব, সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং অনেকেই মনে করেন দেশটা আসলে ঠিকঠাক মতো চলছে না, সরকার ফাংশন করছে না, তার কোনো ভিজিবিলিটি নেই এবং এক ধরনের অন্ধকারের পথে হাঁটতে আবার বাংলাদেশ শুরু করেছে, এক অন্ধকার থেকে আরেক অন্ধকারের পথে। মাঝখানে কিছুটা আলোর ঝলকানি দেখা গিয়েছে জুলাই আগস্টে এবং সেক্ষেত্রে ওনারা মনে করেন যে সরকার প্রধানের এখন এটি বলবার কোনো সুযোগ নেই যে আমার অভিজ্ঞতা নেই বা তার সঙ্গে যারা আছেন তাদের অভিজ্ঞতা নেই, কারণ রাষ্ট্র এভাবে চলে না, সরকার এভাবে চালানো যায় না। তাকে কঠোর হবার পরামর্শ দিয়েছেন। অবশ্যই এই কঠোরতা আবার যেন যারা ভিন্ন মত পোষণ করছেন, তারা যারা সমালোচনা করছেন, তাদের উপরে কঠোর হওয়া না, কঠোর হওয়াটা আসলে পুরো রাষ্ট্র ব্যবস্থা গভর্নেন্সের দিক থেকে যেটা করা দরকার সেই জায়গাটাতে কঠোরতার কথাটা ওনারা বলেছেন। আমরা আশা করব যে এখনও সময় আছে, যদি চেষ্টা করে দেখতে পারেন, নইলে যা হবে সেটা দেশের জন্যে, আমাদের জন্য এবং কারোর জন্য এবং চূড়ান্ত বিচারে বা প্রধান উপদেষ্টার জন্য খুব ভালো কিছু হবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।